এখানে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের পুত্র রাকিন আহমেদ সে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেখানে স্পষ্টতই বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা, শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম এবং তাদের অনেক লোক আছে যারা জড়িত। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য, আর নাটক সাজানো রহস্য আমরা চাই না। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট বা ঘটনা হয়েছে যেখানে সিটিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীর বুকে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে। এই কারণে ২৫ ফেব্রুয়ারিকে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এই যে দাবিটা, এটার ভিত্তিটা কোথায়? ধন্যবাদ আপনাকে, এবং আমি চ্যানেল 24-এর দর্শকদেরকে আমার পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো সরাসরি আপনার প্রশ্নটাই যাচ্ছি, যে প্রশ্নটা আপনি রেফারেন্স দিয়ে কর্নেল শাকিল স্যারের ছেলের রেফারেন্স দিয়ে বলেছেন, তো একটু সময় নিয়ে আমি বলবো, ইফ ইউ অ্যালাউ মি। তার প্রশ্নটা খুবই ভ্যালিড এবং তার যে যুক্তিটা বা যে বিষয়টা সে উত্থাপন করেছেন, তার জন্য আমি যে আমার পার্সোনাল রিসার্চ বেসড এই ঘটনাটার উপরে আমি নিজেও রিসার্চ করেছি এবং সেখান থেকে আমি বলছি এখানে আন্তর্জাতিক, আভ্যন্তরীণ এবং রাজনৈতিক বিভিন্ন ফ্যাক্টর জড়িত। আমি যদি প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশ নিয়ে আমি বলি যে তাদের নেহেরু ডক্ট্রিনে প্রথমেই ছিল, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ নেইবার্স। আচ্ছা, তারা বিজিবিতে বা বিডিআরে মিলিটারি অফিসার থাকুক এটা তারা কখনোই চায় না। কেন চায় না? কারণ আপনি যদি দেখেন পার্শ্ববর্তী বিএসএফের বডি ল্যাঙ্গুয়েজ বা অর্গানাইজেশনাল কালচারটাকে যদি বিজেপির সাথে বা বিডিআরের সাথে কম্পেয়ার করেন, ওটা একটা বিএসএফ একটা সিভিল ফোর্স টাইপ, পুলিশ বা আনসার সেরকম টাইপ একটা কালচার তাদের ভিতরে বিরাজ করে। বাট আপনি যদি অন দ্য কন্ট্রারি বিডিআরের ভিতরে দেখেন, সেই কালচারটা হচ্ছে একটা ফোর্স টাইপ, রেগুলার ফোর্স টাইপ, বিকজ ইট ইজ ট্রেন্ড বাই মিলিটারি। সো যখন আর্মি অফিসাররা এখানে ট্রেনিং করাচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছে, তখন এটা একটা সেকেন্ড লাইন ফোর্স হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা ইন্ডিয়ার জন্য এক ধরনের থ্রেট। বিজেপির স্ট্রেংথ দেখেন এবং তাদের ক্যাপাবিলিটি যদি চিন্তা করেন, সেই হিসাবে তারা সেটা কখনো চায় না। রাইট, এখন আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে যে আপনি ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার শুনবেন, যুদ্ধ এখন ফোর্থ জেনারেশনে। ফার্স্ট জেনারেশনে না নেপোলিয়নের যুদ্ধ ছিল, একটা মাঠে দাঁড়াতো, যুদ্ধ শেষ হয়ে যেত। গান পাউডার আবিষ্কারের পরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেগুলো হলো সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশন হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মোবাইল ওয়ারফেয়ার, যেটাতে ট্যাঙ্ক, যুদ্ধবিমান এগুলো আসলো, স্পিড অ্যান্ড ইয়ে। এরপরে কোল্ড ওয়ারের ভিতর দিয়ে আসলো ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে ট্যাকটিক্সটা হলো সেই সানজুর 400 বছর আগে বলা যে একমি অফ জেনারেলশিপ ইজ উইনিং দ্য ওয়ার উইদাউট ফাইটিং। আপনি একটা দেশের ভালনারেবিলিটি বা ফল্ট লাইনকে এক্সপ্লয়েট করে, তাকে ডেস্ট্রয় করে, তাকে পাপেট বা ফেল্ড স্টেট করে আপনি আপনার নিজের মতো করে শাসন করেন। এই ডিজাইনে যখন 1/11 বা সেই তত্ত্বাবধায়ক আগের টেনিয়রের সরকারের পরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারে আসলো এবং একটা লং টার্ম প্ল্যান, যেটা তারা 25 বছর বা তারও বেশি এই ক্ষমতায় থাকবে, এই থাকাটাকে যদি চ্যালেঞ্জবিহীন করতে হয় বা এই থাকাটাকে যদি নিরাপদ করতে হয়, তাহলে কি করতে হবে? সো এই দেশের হিস্ট্রি যদি আপনি দেখেন, সরকারকে বৈধভাবে হোক অবৈধভাবে হোক চ্যালেঞ্জ করেছে বিভিন্ন সময়ে, সেটা সেনাবাহিনী এবং জনগণের ভিতর থেকে আন্দোলন হয়েছে আমরা দেখেছি, বাট একটা চ্যালেঞ্জ তারা ফেস করেছে সবসময় সেনাবাহিনীর কাছ থেকে, সেটা বৈধ বা অবৈধ যেভাবেই হোক। এবং আপনি যদি সমরবিদ্যার ট্রিনিটি অফ ওয়ার অর পাওয়ার সেখানে যান, তাহলে পিপল, গভর্নমেন্ট অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস, এই তিনটা হচ্ছে পাওয়ার, একটা দেশ বা একটা স্টেট এন্টিটির পাওয়ার নিয়ে যে খেলাগুলো করে। আমি যতদূর বুঝতে পারছি, আপনার কাছে ফিরবো আবারো, একটু সময় এই অংশে কম। আপনার কাছে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে ভারতের এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট কারণ ছিল, সেটা আপনি বলছেন, কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এর প্রমাণ আছে কিনা, সেখানে আপনার কাছে ফিরে আসবো।